ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। ছুটির দিনে একটু আয়োজন করে মজার মজার রান্না করতে আমরা সবাই ভালোবাসি, সেটা হোক বা নিজের জন্য, পরিবার পরিজন কিংবা কোনো প্রিয় মানুষের জন্য। দর্শক, সাদর আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায় স্বাগত জানাচ্ছি আমাদের রান্নাঘরে। আপনারা জানেন আমাদের রান্নাঘর মানেই আমরা মজার মজার সব রান্না নিয়ে হাজির হয়ে যাই। সেই সাথে থাকেন আমাদের একজন তারকা অতিথি, থাকেন একজন রন্ধনশিল্পীও, এবং সেই সাথে আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে। দর্শক, আজ অতিথি কে কে আছে পরিচয় করাবো। তার আগে চলুন আজ রান্নাবান্না কি হচ্ছে শুরুতে দেখে নেই। বিট ফিশ কারি, পটেটো ডোনাট। দর্শক, দেখে নিলাম আজকের রেসিপিগুলো। এবার চলে যাব অতিথির কাছে। আর শুরুতেই আমার সঙ্গে আছে বাংলাদেশের স্বনামধন্য একজন রন্ধনশিল্পী তৃপ্তি রানী বারোই। দিদি, স্বাগত। স্বাগত। কেমন আছেন আপনি? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। তো আজকে কি রান্না করছেন আমার দর্শকদের জন্য? বিট ফিশ কারি। বিট ফিশ কারি। দর্শক, চলুন এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরুতে দেখে নেই। তেল, বিটরুট পেস্ট, লবণ, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ, তেলাপিয়া মাছ, অরিগানো পাতাকুচি। দেখে নিলাম উপকরণগুলো। এবার সরাসরি চলে যাব রেসিপিতে। দিদি, রান্নাটা শুরু করা যাক। ঠিক আছে, চুলাটা অন করে নিচ্ছি। আচ্ছা, এটা বিটরুট দিয়ে হবে? হ্যাঁ, বিটরুট পেস্ট সিদ্ধ করে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, একটু পুদিনা পাতা। পুদিনা পাতাটা দেওয়া হয়েছে কারণ বিটের যে একটা ফ্লেভার থাকে, এই কারণে। ঠিক আছে, আমরা রান্নার প্রসেসটা করতে করতে শিখে নিচ্ছি। তেলটা লাগবে। একেবারে বললে আমি মনেও রাখতে পারবো না, তার থেকে একটু শিখিয়ে দেই। তেল ঢেলে দিচ্ছি 1 চামচের মতো। আচ্ছা, একটু অল্প পরিমাণে তেল নিয়েছেন তার মানে। আচ্ছা, তেলটা গরম হয়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বিটের পেস্ট। কালারটা ভালো আসার জন্য কিছুটা লাল শাক দিয়েছি। বাহ, কালারটাই কিন্তু খুব লোভনীয় হয়েছে। মানে এই পেস্টটার কালারটাই বাচ্চারা দেখলেই পছন্দ করবে। এবার একটু পানি লাগবে। যেহেতু আগে থেকে সিদ্ধ করে পেস্ট করে নেওয়া, তাই খুব একটা সময় লাগবে না। এবার একটু পানি দিয়ে দিচ্ছি। দিদি, এই যে বিটরুট দিয়ে ফিশ রান্না করা, এটা আমি কিন্তু কখনো খাইনি। তো এই রান্নাগুলো কি নিজের এক্সপেরিমেন্টাল নাকি বাংলাদেশের কোনো ট্রেডিশনাল? না, এটা নিজে থেকে করা। মেনলি হচ্ছে বাচ্চার জন্য করা হয়, বাচ্চার স্কুলের টিফিন দেবার জন্য। তো দেখা যায় যে এটা কিন্তু চিকেন দিয়েও করা যায় এবং যে কোনো ফিশ দিয়ে করা যায়। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিচ্ছি সামান্য পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো। এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য, যেহেতু এখানে কাঁচামরিচটা দেয়াই আছে। ফিশটা তো সচরাচর আসলে বাচ্চারা খেতে চায় না। শুধু বাচ্চাদেরকে কেনই বা বলবো, আমার নিজেরও আসলে খুব একটা খেতে ভালো লাগে না। তো এরকম এক্সক্লুসিভ রেসিপি হলে এটা হলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর কালার। তারপরে এবার দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার কারণে ফ্লেভারটা ভালো আসবে। এবার দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। তারপরে সবগুলো মশলা একে একে অ্যাড করা হচ্ছে। এবার দিব লাল মরিচের গুঁড়োটা সামান্য পরিমাণে, কারণ এখানে দুটো মরিচ কিন্তু অলরেডি পড়ে গেছে। বা যারা একটু ঝাল বেশি ঝাল বেশি খেতে চায়, যাদের ঘরে বাচ্চা আছে, শুধুমাত্র বাচ্চার উদ্দেশ্যে, সেক্ষেত্রে লাল মরিচটা না দেওয়াই ভালো। আচ্ছা, এবার আর একটু পানি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি মাছ। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি, যে কোনো মাছটাই দেওয়া যাবে। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। আমার নানুর খুব পছন্দের মাছ তেলাপিয়া মাছটা। কাটা নরম তো, হ্যাঁ, একটু বয়স্ক মানুষ, ওরা এটা খেতে খুব ভালো লাগে। হবে হবে হবে। বাহ,
বাহ, আমার কাছে মনে হচ্ছে খুব একটা ঝক্কি ঝামেলা নেই, শুধুমাত্র সহজেই বিটরুটটা হয়ে পেস্ট যায়। করা হ্যাঁ, হ্যাঁ, এতটুকুই ঝামেলা, বাকিটুকু কিন্তু খুব আবার easy। দেখা যায় কি বিটরুটটা মনে করেন পেস্ট করে রেখে দিলাম ফ্রিজে, 7 দিন তো অনায়াসে থাকবে, যখন খুশি তখন নামিয়ে এটা করা যায়। আচ্ছা, এবার যেটা দিচ্ছি এটা হচ্ছে অরিগানোর পাতা, অর্থাৎ অরিজিনাল পাতাটা, কাঁচা পাতাটা। কাঁচা পাতাটা। তো এটা একটু দিয়ে দিচ্ছি ফ্লেভারটার জন্য। এই পাতাটা দিয়ে কিন্তু মাছ, মাংস, সবজি কিংবা স্যুপ খুব ভালো লাগে। আর অরিজিনাল পাতাটা হচ্ছে এই যে এটা, বাহ। ফ্লেভারটা কিন্তু খুব ভালো। দিদি, যদি রান্নার কথা জিজ্ঞেস করি, কোন ধরনের আইটেম করতে খুব ভালো লাগে, এবং হয় না যে এই টাইপের রান্নাটা করতে নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশনটা কাজ করে, সেটা কি কুকিং, বেকিং, বা কুকিং হলে কোন ধরনের আইটেম? কুকিং হলো অবশ্যই ফিশের আইটেমটা, যেহেতু আমি কোনো রকম মাংসটা খাই না। ও আচ্ছা, আর হ্যাঁ। হচ্ছে বেকিং যদি বলি তাহলে কটন কেক যেটা জাপানিজ, ওটা খুব ভালো লাগে। বাহ, খুব অল্প সময়েই আসলে এটা করে ফেলা যাচ্ছে। তৈরি হয়ে গিয়েছে কিন্তু। রেডি হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, এটাই হতো একটু গল্প করতে চাই দিদি, নতুন রেসিপি আবিষ্কার করা, এগুলো নিয়ে কখনো বই লেখা? অবশ্যই বই লিখেছি, আমার একক বই হচ্ছে 7টা, এর মধ্যে 2টো বইয়ের জন্য অ্যাওয়ার্ড পেয়েছি। একটা হচ্ছে রাতে রাতে রাঁধুনি 2023 সালে, আর এই বইটা হচ্ছে 2020 সালে বেরিয়েছে। কি ধরনের রেসিপি নিয়ে বইগুলো? সব ধরনের আইটেম আছে ওখানে, 75টা রেসিপি হবে। আর এবছর যেটা পেয়েছি হেসেলের রাঁধুনি, এটা হচ্ছে 100টা বাহ, রেসিপি। দারুণ, চমৎকার চমৎকার, ভীষণ তবে ভালো সামনে লাগলো। যেটা বের হবে এটা কফি নিয়ে বইটা বের হবে। পারিবারিকভাবে যদি জানতে চাই যে এই যে আপনার রান্নার প্রতি এত প্যাশন, নতুন রেসিপি নিয়ে গবেষণা করা, পরিবারের ছেলে মেয়ে তারাও কি আসলে এই যে মায়ের রান্নার প্রতি আকৃষ্ট, নাকি তারা অন্য প্রফেশন বা অন্য কিছু চিন্তা করে? আমার ছোট ছেলে তো রান্নাটা নিজে করতে খুবই পছন্দ আচ্ছা, করে। বাহ। আর এখন যদি বলি, বড় ছেলে তো লন্ডন চলে গিয়েছে। যেমন গতকাল ওর সঙ্গে কথা হচ্ছে আর আমাকে বলছে, মা আমি খুব ভালো রান্না করতে পারি। বাহ, বেশ কয়েকটা রেসিপির নাম বললো, তা আমি আবার খুব করে বলতেছি, বাবা আমি কবে আসবো, তুমি কবে খাওয়াবা? তো বলছে, মা আমি এখন বাজারও করতে পারি, রান্নাও করতে পারি, তুমি এসে পায়ের উপর পা তুলে খাবে। বাহ। প্রফেশনের কথা বলি, অনেক নারীরা এখন বাসায় কিচেন দিয়ে স্বাবলম্বী হচ্ছে, হোম ডেলিভারি করছে ফুডগুলো, এবং আমরা যারা কিনে খাই হোম মেড যে ফুডগুলো, সেগুলো কিন্তু আমরাও ভীষণ পছন্দ করি, বা সেটা অন্যান্য তো টুকটাক মানুষও করছি বাসা পছন্দ করে। থেকে। আর বাসায় বিশেষ করে আমি একটু ওয়ার্কশপটা বেশি করি। কিচেনটাকে আমার ডেকোরেশন করা আছে, দেখা যায় যে 5-7 জন আপুদের নিয়ে করা হয়ে যায়। বাহ, চমৎকার। রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। আচ্ছা, একটা জিনিস দেখলাম দিদি, যে এই রান্নাটার মধ্যে আমরা একবারও ঢেকে দেইনি, এটা কি ঢাকার প্রয়োজন নেই? মাছটা তো ভাজাই ছিল, আর যেহেতু বিটটা সিদ্ধ করা, এজন্য ঢাকার একটা প্রয়োজন পড়ে না। যদি এর সাথে অন্য কোনো সবজিটা দেওয়া হতো তাহলে ঢাকার প্রয়োজন ঢাকার ছিল। প্রয়োজন হতো। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো এবার সার্ভ করবে পালা। হ্যাঁ, এবার সার্ভ করে দিচ্ছি। আচ্ছা, কালারটা ভীষণ সুন্দর এসেছে। তৈরি হয়ে গেল বিট ফিশ কারি। বাহ, খুবই চমৎকার। সুস্বাদু এবং মজাদার এই রেসিপিটি। হ্যাঁ, আমার আসলে রান্নার প্রসেসিং এর সময় মনে হচ্ছিল যে কখন টেস্ট করব। দর্শক, এটা তো আমি আসলে ভাতের সাথেই খাবো, কারণ মাছে ভাতে বাঙালি, আর ভাত ছাড়া তো আসলে কিছু হতেই পারে না। সো পুরো প্রস্তুত প্রণালী চলুন আরো একবার দেখে নেই। প্রথমে একটি প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নেই। এইবার এতে 1 কাপ পরিমাণ বিটরুট পেস্ট দেই, যাতে আছে বিটরুট, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, পুদিনা পাতা এবং লাল শাক মিক্স। এরপর এতে স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিই। এখন এতে সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে ভেজে রাখা তেলাপিয়া মাছ ছেড়ে দেই। এইবার এর উপর অরিগানো পাতা কুচি দিয়ে দেই। এখন রান্না হয়ে এলে একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করে মজাদার বিট ফিশ কারি। দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী, বাসায় অবশ্যই ট্রাই করবেন, দারুণ একটা রেসিপি। দিদি, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ। দর্শক, দেখছেন আমাদের রান্নাঘর, আর এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। কোথাও যাবেন না, কারণ ফিরবো একজন তারকা অতিথিকে নিয়ে। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। দর্শক, ফিরে এলাম বিরতির পর। দেখছেন আমাদের রান্নাঘর, সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং বলেছিলাম ফিরবো একজন তারকা অতিথিকে নিয়ে। আর এই মুহূর্তে আমার সঙ্গে আছে আমাদের সকলের ভীষণ প্রিয় একজন মানুষ, যার মিষ্টি কণ্ঠে গান শুনতে আমরা ভালোবাসি, যার উপস্থাপনায় দর্শক মুগ্ধ হয়। দর্শক, আমাদের সঙ্গে আছে তাজিয়া সুলতানা পুতুল। পুতুলাপু, স্বাগত।
অনেক ধন্যবাদ। কেমন আছো? খুব ভালো আছি আপু, তুমি কেমন আছো? খুব ভালো আছি। তো আপু, আড্ডার ফাঁকে ফাঁকে আজকে তো একটু রান্না বান্না হবে, কি রেডি করছো তুমি আজকে? খুব সহজ, অল্প কয়েকটা উপকরণ দেখলে বুঝবে যে তার মানে কতটা সহজ একটা রেসিপি আজকে। পটেটো ডোনাট। পটেটো ডোনাট। দর্শক চলুন উপকরণগুলো শুরুতেই দেখে নেই। আলু, কর্নফ্লাওয়ার, লবণ, ভাজা শুকনো মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তেল। দেখে নিলাম উপকরণগুলো, সরাসরি রেসিপিতে চলে যাব এখন। আপু, আলু ভর্তা করাই আছে দেখতে পাচ্ছি। এখানে দুটো আলু সিদ্ধ করে নেয়া দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার আছে 2 চামচের মতো দিলেই হচ্ছে। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এখানে শুকনা মরিচ তেলে গুঁড়ো করা। মরিচটা তো যে যার যেমন পছন্দ সেরকমই। আমার একটু ঝাল খাওয়ার মাত্রা আগের চেয়ে বেড়েছে। আগে একদম ঝাল খেতে পারতাম না, কিন্তু আমার শ্বশুরবাড়িতে বেশ ঝাল খাওয়া হয়, তা এখন অভ্যাস হয়ে গেছে। আর এখানে গরম মশলার গুঁড়ো। ব্যাস, এখন শুধু এটা হাত দিয়েই মেশাচ্ছি আমি, কারণ ডোনাটটা তৈরি করব হাতেই। হাতটা আমার ধোয়াই ছিল, এই ক্ষেত্রে আমি ভীষণ খুঁতখুঁতে। মানে একটা সময় ছিল না যে করোনার সময় আমরা খুব হাত ধোয়ার একটা প্রবণতা ছিল, না আমার তার আগের থেকেই ছিল অভ্যাস, তো আমার জন্য নতুন কিছু ছিল না সব সময়। আমার ওই করোনার পর থেকে মানে এরকম হয় যে জাস্ট আমি একটা পেঁয়াজ দিলাম, তারপর আবার হাতটা ওয়াশ করলাম, তারপর আবার একটা মরিচ দিলাম, আবার হাতটা ওয়াশ করলাম। তো কিছু ভালো অভ্যাস আমাদের হয়ে গেছে ওই সময় থেকে। ব্যাস হয়ে গেল মেশানো। এখন শুধু ওই ডোনাটের আকার করে নেব। আমি কি এটা চুলাটা জ্বালিয়ে ফেলবো? হ্যাঁ, জ্বালাতে পারো, অল্প আছে, একটু তেলটা গরম করতে পারি, তাই না? এটা কি ডুবো তেলে হবে নাকি শ্যালো? হ্যাঁ, ডুবো তেলেই। যে কোনো যে এসব ভাজা পোড়া তো একটু ডুবো তেলেই মজা লাগে। খুব সহজ, ওই যে আলুর চপের মতন গোল করে মাঝখানটা শুধু আমরা ডোনাটের মতন করে আকৃতি একটা শেপ দিয়ে দেব। আমি কি তেল দিয়ে দিব? হ্যাঁ, দিতে পারো। ডুবো তেলে যেহেতু হবে একটু বেশি করে দিয়ে দিচ্ছি। সব উপকরণ থাকলে এটা কিন্তু বিকেলের নাস্তায় 10 মিনিট লাগবে তৈরি করতে, একদম সহজ। কিচেনে কি আসলে সময় দেওয়ার মতো সময় থাকে? থাকে না আসলে, মানে বিশেষ দিনগুলোতে রান্নাঘরে আয়োজন করে যখন ঢোকা হয় তখন করি। গীতলিনার জন্য ইচ্ছা করে, মাঝে মাঝে বায়না ধরে, মা এটা খাবো ওটা খাবো, তো তখন সময় থাকলে হয়তো রান্নাঘরে ঢুকি, না থাকলে ওই যে কিনে খাওয়াতে হয়। তো কেনা খাবারটা একদম চেষ্টা করি যতটা কম দেওয়া যায়। তেলটা বোধহয় গরম হয়ে গেছে, আপু আমরা কি একটা একটা করে দিতে পারি? ডোনাটের মতোই ফুলেও যাচ্ছে। হ্যাঁ, দারুণ তো আইটেমটা। আমার আলু দিয়ে কখনোই ডোনাট মানে করা হয়নি নিজে, বা আমি ওভাবে টেস্টও করিনি, আমার মনে পড়ছে না। সো আই হোপ এটা মজা হবে, এন্ড আমি বাসায় আবার ট্রাই করব। আলু যে কোনো পদ আমার খুব পছন্দ। আলু জিনিসটাই এত মজা, আর সত্যি মানে আলুতে কার্বোহাইড্রেটের পরিমাণটা আরেকটু কম হলে মনে হয় আমি আলুই খেতাম সারাদিন। নতুন গানের কাজ কতটা হচ্ছে? বেশ ভালোই শুরু হয়েছে, কারণ বছরের একদম প্রথম দিক থেকেই নতুন গান আমার আসছে। হয় কি গান তৈরি হয়ে থাকে অনেক, কিন্তু আলসেমি করে হয়তো সেগুলো ভিডিও করা হয়ে ওঠেনি, গান জমে যায় অনেক। তো এবার ভেবেছি গান আর জমার সুযোগ দেব না, গান হয়ে যাবে ব্যাস প্রকাশ করে দেব। এবং সেটা যদি বড় পরিসরের ভিডিও নাও হয়, যদি লিরিক ভিডিও হয়, হ্যাঁ, তবুও সেগুলো যেন শ্রোতার কাছে পৌঁছে যায় আর কি। এবং আমার কাছে মনে হয় সেটাই আসলে উচিত। একটা সময় ছিল অনেক জমজমাট মিউজিক ভিডিও সবাই করতো, বাট এখন কিন্তু সেই ট্রেন্ডটা আসলে একদম। এখন যেমন গান শোনার মাধ্যমও অনেক পরিবর্তন হয়েছে। এখন স্পটিফাইতে আমরা শুধু অডিও শুনছি, সেখানে ভিডিওর ব্যাপারই নেই। একদম, সেটা আমাদের জন্য ভালো, কারণ আমাদের জন্য বাড়তি চাপ হয়ে যায় ভিডিওর ব্যাপারটা যখন মাথায় চলে আসে। এক্স্যাক্টলি। টাইম বুঝে আলাদা আলাদা প্লেলিস্টও সেট করি। যেমন আমার কথা যদি বলি, জিমের সময় একরকম প্লেলিস্ট, আবার যখন শপিং করতে যাই তখন আর এক রকম প্লেলিস্ট, আবার ঘুমোতে যাওয়ার আগে একটু ডিফারেন্ট প্লেলিস্ট। সব ধরনের গানই আসলে বিভিন্ন মিডিয়াতে পাওয়া যাচ্ছে, যেটা আসলে ভিডিওটা কিন্তু আমাকে অ্যাট্রাক্ট করছে না, মিউজিকটাই আমাকে অ্যাট্রাক্ট করছে। একদমই, কারণ কাজের মধ্যে থেকে তুমি যখন গান শুনতে যাচ্ছ তখন কিন্তু তোমার পর্দায় তাকানোর সুযোগ নেই। এটা খুব ভালো হয়েছে, আমাদের জন্য আশীর্বাদ বলবো, কারণ ওই যে একেবারে চলচ্চিত্রের মতন করে ভিডিও হতে হবে সেই প্রবণতাটা এখন অনেকটা কমেছে। অনেকদিন তো হলো পুতুল ঘরে আত্মকথন, এবার কি উপস্থাপনা নিয়ে কি ভিন্ন কিছু ভাবনা আছে কিনা? একটা ভিন্ন কাজ কিন্তু আমি শুরু করেছি, যেটা আমার নিজস্ব একটা পডকাস্ট, কিন্তু একদম অন্যরকম আঙ্গিকে। এখানে আমি আমার শাশুড়ি মাকে উপস্থাপন করি,
প্রত্যেক পর্বে, এবং আমার শাশুড়ি মা তার জীবনের মানে একদম ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে নানান কিছু সমাধান দেন। তো সেখানে আবার আমি থাকি না পর্দায় উপস্থিত, আমি শুধু প্রশ্নগুলো করি আর মা শুধু সমাধানগুলো দেন। বাহ, তো এত মানুষের সাড়া আমি এটাতে পেয়েছি, আমার কাছে মনে হচ্ছে এটা তো আমি আরো খুব সুন্দর করে আয়োজন করে করতে পারতাম। আমি যেমনি একেবারে ঘরোয়াভাবে করি, বিশেষ করে নারীরা এমনভাবে সম্পৃক্ত হয়েছেন, দেশ বিদেশ থেকে মায়ের কাছে অপরিচিত মানুষজনের ফোন আসে, দেখা করতে চান, উপহার পাঠাতে চান। দেশের বাইরে যারা আছেন তারা একেবারে মাকে বাসার ঠিকানা দিয়ে রেখেছেন যে বেড়াতে আসুন সপরিবারে। তো এগুলো বিশাল ব্যাপার। একদম একদম। এবং অপরিচিত মানুষের এই ধরনের আন্তরিকতা, এটা কিন্তু নিঃসন্দেহে অনেক বড় ব্যাপার। একদমই আসলে সবাই নিঃস্বার্থ এটা পায় না। ভালোবাসা এগুলো সত্যি। ডোনাটগুলো হয়ে গেছে বোধহয় না? একটা দারুণ ঘ্রাণও আসছে, সেই সাথে ব্রাউন কালার হয়ে গেছে। হ্যাঁ, ওই সাধারণত ভাজা পোড়ায় আমরা যেরকম যেই মাত্রায় ভাজি সেভাবেই একটু আমি কি সোনালি দিব তেলটা ঝরানোর জন্য? হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ আমার কাছে মনে হয়, বিশেষ করে ভাজা জিনিস তোলার সময় একটু হলেও তেল কমে, একটু হলেও তেল শোষণ হবার ফলে কিন্তু অনেকখানি ক্যালোরি কমে। এখানে অবশ্য তৈরি হয়ে গেল আমার পটেটো ডোনাট। পটেটো ডোনাট, ওয়াও, একদম গরম গরম পটেটো ডোনাট টেস্ট করতেই হবে। তার আগে দর্শক চলুন পুরো প্রস্তুত প্রণালী আরো একবার দেখে নেই। প্রথমে একটি বাটিতে সেদ্ধ করে নেওয়া আলু নিয়ে নেই। এইবার এতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ভাজা শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেই। এইবার মাখানো আলুকে ডোনাট আকার দিয়ে ডুবো তেলে ভেজে নেই। এখন ভাজা হয়ে এলে একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার পটেটো ডোনাট। দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপু অনেক ধন্যবাদ, দারুণ একটা রেসিপি দেখিয়েছো। তবে এখনই বিদায় দিতে পারছি না, গল্প করবো, আড্ডা দিব আর একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক দেখছেন আমাদের রান্নাঘর, এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, কোথাও যাবেন না, ফিরে আসছি এক্ষুনি। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। দর্শক ফিরে এলাম বিরতির পর, দেখছেন আমাদের রান্নাঘর। সোনিয়া রিফাত আছে আপনাদের সঙ্গে, এবং আজ আড্ডা রান্না বান্নায় যিনি আমার সঙ্গে আছেন আমাদের সকলের ভীষণ প্রিয় একজন মানুষ, সাজিয়া সুলতানা পুতুল। আপু আরো একবার স্বাগত। ধন্যবাদ। খুব সুন্দর একটা রেসিপি দেখিয়েছো। এবারে যে প্রশ্নটা আমি করতে চাই, এটা আমার মনের মধ্যে অনেক দিন ধরেই জমে আছে, সেটা হলো রান্নাঘর রিলেটেড কিছু না, একেবারেই অফ টপিক। সেটা হলো তুমি যে অনুষ্ঠানটা করো পুতুল ঘরের আত্মকথন, তোমার কাছে সবাই এসে এরকম নিজেকে মেলে ধরে, তুমি কি এরকম কোনো প্রোগ্রামে গিয়েছো যেখানে একদম সব না বলা কথাগুলো বলা হয়ে গেছে? খুব একটা না, আমি না এই জিনিসটা মিস করি যে আমি সকলের কথা বের করে আনছি। তো আমাকেও যদি কেউ এরকম সুযোগ বা পরিবেশ করে দিতে পারতো, হয়তো আমার ভিতর থেকে অনেক অজানা কথা বের হয়ে আসতে পারতো, যেটা হয়তো কোথাও বলিনি বা প্রসঙ্গ আসেনি বা সুযোগ হয়নি। ভবিষ্যতে তোমার কোনো অনুষ্ঠানে বলবো। এটা আমি ভীষণ খুশি হব যদি সেরকমটা আমি করতে পারি। আপু এবার একটু দেশ বিদেশে ঘোরাঘুরি গল্পে আসতে চাই। তুমি অনেক দেশ ঘুরেছো, অনেক জায়গায় ঘুরতে যাও, সবচেয়ে পছন্দের কোনটা, শপিং করা নাকি নতুন নতুন খাবার টেস্ট করা? দুটোকেই আমার বিনোদন মনে হয়। খাবার তো জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা দিক, এবং বিশেষ করে যখন নতুন কোনো দেশে যাওয়া হচ্ছে সেখানকার একটু নতুন খাবারগুলো চেখে দেখাই উচিত সকলের। যদিও অনেকে দেশের বাইরে গেলেও নিজের নিয়মিত খাবারগুলোই খুঁজতে থাকেন, হয়তো আমরা যারা বাঙালি তারা ভাত 3-4 দিন পরে ভাত লাগে। হ্যাঁ সত্যি, ধরো 3 বেলায় 4 বেলার মধ্যে তুমি 1 বেলা একটু ভাত খেয়ে নিলে। শপিং তো বটেই, আমার তো শপিং করা যায় না এমন দেশগুলোতে যেতে ইচ্ছা করে না। যেমন কিছু কিছু দেশ আছে শপিং এর জন্য খুব একটা উপযোগী নয়, বা শপিং করে তুমি পোষাতে পারবে না, অনেক অনেক বেশি অযৌক্তিক ভাবে দাম চাইবে। কিন্তু ওইসব দেশে আমার মনেই হয় না যে যাই, আমার মনে হয় যে যেখানে সবকিছু হবে সেখানে ঘুরতে যাবো। তোমার সবচেয়ে বেশি মন খারাপ হয় কোনটাতে ঠকলে, মানে শপিং করে ঠকলে নাকি একটা খাবার অর্ডার করলে আর খেতেই পারলেন না তখন? না, খাবারটা কোনো ব্যাপার না, শপিং করে ঠকলে তো একটু খারাপ লাগে, কারণ শপিং করা, খাবারটা তো মুহূর্তে খাচ্ছি, মুহূর্তে আনন্দ নিয়ে শেষ। কিন্তু একটা শপিং করা মানে তুমি একটা পরিকল্পনা আছে যে তুমি একটা কোথাও খুব শখ করে পড়বে কিংবা গায়ে দেবে বা যেটাই হোক, যেই শপিংই হোক, সেটা কাজে না লাগলে বা ঠকে গেলে তো একটু খারাপ লাগেই। আচ্ছা, তুমি কি একদমই শপিং করতে পছন্দ করো নাকি একটু দামাদামি করতে ভালো লাগে? দামাদামি করতে খুব একটা পারি না, কিন্তু যেসব জায়গায় দামাদামি সুযোগ থাকে মনে হয় না একটু দুই এক বাক্য কথা বললে যদি একটু জেতা যায়, খারাপ কি? এবং আমাকে যখন দোকানদার জিজ্ঞেস করে যে একদম বলবো নাকি দামাদামি করবেন, তখন আমি বলি দামাদামি করবো, আপনি এবার বলেন। তার মানে তুমি ভালো দাম করতে পারো? আমি পারি না ভালো, বাট আমার মজা লাগে একটু দামাদামি করতে। আচ্ছা, এবং এটা আসলে সবার ক্ষেত্রে আমার মনে হয় তাই, যে একটু যদি কম 100-200 টাকা চট করে একটা কিছু বলে ফেলবো, এরপর যদি বলে যে এই দামে তো আমরা কিনতেও পারিনি, তার থেকে থাক। রাইট আপু, এবার একটু ছোট করে আবার গানের প্রসঙ্গে আসতে চাই। গান নিয়ে এক্সপেরিমেন্টাল কিছু পরিকল্পনা আছে কিনা? মানে তুমি বলছিলে যে ছোট ছোট পরিসরে গান
যখন হচ্ছে সেটা তুমি পাবলিশ করে দিচ্ছ, বাট এক্সপেরিমেন্টাল কোনো বড় আয়োজন কিছু পরিকল্পনা আছে কিনা? আছে, সেটা একটা ইনস্ট্রুমেন্টালের সঙ্গে আমার কণ্ঠ এবং রেজার ইনস্ট্রুমেন্টাল মিলে একটা ক্লাসিক্যাল এবং রকের একটা সংমিশ্রণে একটা কাজ আমাদের হচ্ছে, যেটা হয়তো সামনে আসবে। সেটা বেশ অনেকদিন ধরেই আমরা কাজটা করছি। এটা একদমই নিরীক্ষাধর্মী একটা কাজ বলতে পারো। বাহ, চমৎকার। অনেক ধন্যবাদ আপু, ভীষণ ভালো লাগছিল আমার আড্ডা দিয়ে, এবং চমৎকার একটা রেসিপিও তুমি করে দেখালে। অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা থাকলো। তোমাকে অনেক ধন্যবাদ। বাংলা ভিশনের সব দর্শকের জন্য অনেক ভালোবাসা। দর্শক দেখছিলেন আমাদের রান্নাঘর আর আজকের অতিথির সঙ্গে আড্ডা, সেই সাথে চমৎকার সব রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না। আর আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন নতুন রেসিপি নিয়ে এবং নতুন অতিথিদেরকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথে থাকুন। টক ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। টক ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।